আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের পঞ্চম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি বললাম, এই বলে রুমের ভেতর প্রবেশ করে মেয়েটির সামনে গিয়ে দাঁড়িয়ে মেয়েটির দিকে চোখ পড়তেই আমার পায়ের নিচের মাটি সরে গেল। নিজের প্রতি নিজেরই ঘৃণা জন্মালো। সত্যি বলতে মেয়েটির এমন অবস্থা দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেয়েটির একই অবস্থা করেছি আমি। রাগের মাথায় না বুঝে না দেখে যেভাবে মন চেয়েছে সেভাবে টর্চার করেছি। ওর শরীরের অবস্থা দেখে আমার মাথা নিচু হয়ে গেল। এতটা অমানুষ আমি কি করে হয়ে গেলাম? এতটুকু একটা মেয়ের শরীরে এতগুলো ক্ষতর দাগ যেন ভাবা যায় না। ডান পাশের চোখের কোণাটা রক্ত জমাট বেঁধে ফুলে আছে, এমন ভাবে ফুলেছে যে পুরো চোখ দেখা যাচ্ছে না। নিচের ঠোঁট ফেটে ফুলে গেছে। হাতের পোড়া দাগগুলো দগদাগ ঘায়ের পরিণত হয়েছে। ফাতেমাকে দেখে মনের অজান্তেই মনে মনে বলে ফেললাম, আই এম সো সরি বেবি। রাগের মাথায় ভুলবশত তোমার সাথে এমনটা করে ফেলেছি। কথা দিচ্ছি তুমি সুস্থ হলে সসম্মানে তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দেব। এই বলে সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম, কারণ মেয়েটির এমন করুণ অবস্থা আমি আর দেখতে পারছি না। ড্রয়িং রুমের সোফায় এসে ধপাস করে বসে পড়লাম। এদিকে ততক্ষণে স্বপন উঠে গেছে। আমাকে এভাবে বসে পড়তে দেখে স্বপন বলে, কি রে, মেয়েটির জ্ঞান ফিরেছে? আমি বললাম, না। স্বপন বলে, এই তুই ঠিক আছিস তো? তোকে এত বিধ্বস্ত লাগছে কেন? কি হয়েছে? আমি ওর চোখে চোখ রেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। স্বপন বলে, আরে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে না থেকে কি হয়েছে বলবি কি? আমি বললাম, কিছু না, ভাবছি মেয়েটি সুস্থ হলে ওকে ওর বাড়িতে পৌঁছে দেব। স্বপন বলে, আঙ্কেল কি বলেছে মনে আছে তো? মেয়েটি সুস্থ হলে তোর বাসায় নিয়ে যেতে বলেছে, মেয়েটির বাড়িতে পৌঁছে দিতে বলেনি। আমি বললাম, মেয়েটিকে বাসায় নিয়ে গেলে কি হবে ভেবে দেখেছিস কি? স্বপন বলে, কপালে যা আছে তা হবে, তবে এইবার কোনো ভুল পদক্ষেপ নিবি না। ডাক্তার আঙ্কেল যেটা বলেছে সেটা শোন, নিজে থেকে আর পাকামো করতে যাস না। এরপর দুজন চুপচাপ ওয়েট করতে লাগলাম মেয়েটির জ্ঞান ফেরার জন্য। সেই দিন পেরিয়ে গেল, রাতও পেরিয়ে গেল। টোটাল গুনে গুনে 72 ঘন্টা পর মেয়েটির জ্ঞান ফিরে। তবে এখনো প্রচুর দুর্বল, তাই অক্সিজেন মাস্ক খুলে দিলেও তাকে কোনো কথা না বলে চুপচাপ রেস্ট করতে বলা হয়েছে। মেয়েটির জ্ঞান ফেরার পর আমি তার সাথে দেখা করতে চাইলাম, কিন্তু স্বপন আমাকে দেখা করতে দেয়নি। স্বপন বলে, খবরদার, তুই এখন কোনোভাবেই মেয়েটির সামনে যাবি না। এখন তোকে দেখলে আবার উত্তেজিত হয়ে পড়তে পারে, কারণ মেয়েটির ভয়ের কারণ তুই। ওকে আরেকটু সুস্থ হতে দে। এভাবে আরো 3 দিন কেটে গেল। এরই মধ্যে সকাল বিকাল আঙ্কেল এসে মেয়েটিকে চেক আপ করে যেত। আজ টোটাল 6 দিন পর আমি মেয়েটিকে দেখতে গেলাম। মনে শুধু একটাই ভয়, আমাকে দেখে ভয় পেয়ে আবার কিছু করে না বসে। আমি রুমে প্রবেশ করে নার্সদেরকে ইশারা করে বললাম রুম থেকে বেরিয়ে যেতে। আমার কথা মতো নার্স বেরিয়ে গেল। আমি ধীরে ধীরে মেয়েটির পাশে গিয়ে বসলাম। ফাতেমা তখনও চোখ বন্ধ করে আছে। আমি খুব নরম সুরে বললাম, এখন কেমন আছো তুমি? আমার কথা শুনে চোখ খুলে তাকিয়ে দেখে আমি বসে আছি ওর পাশে। চোখগুলো বড় বড় করে গোল গোল করে তাকিয়ে আছে। আমাকে দেখার সাথে সাথে চোখে মুখে ভয় ফুটে উঠেছে। বুঝতে পারলাম ও আমাকে ভয় পাচ্ছে। আমি বললাম, ভয় পেও না, আমি তোমাকে কিছু করতে আসিনি। আমি শুধু দেখতে এসেছি তুমি কেমন আছো। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমাকে নিয়ে বাসায় যেতে হবে তো। ফাতেমা আমার কথা শুনে কোনো কথা বলল না। আমার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে গেল। চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। বুঝতে পারলাম আমার উপর রেগে আছে। আমি একটা দিক নিঃশ্বাস ফেলে ছোট্ট একটা চিরকুট ওর হাতে গুজে দিয়ে চলে এলাম। আমি চলে আসতেই ফাতেমা চিরকুট খুলে পড়তে লাগলো, আই এম সো সরি বেবি। রাগের মাথায় ভুলবশত অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে। পারলে এই অধমকে ক্ষমা করে দিও। লেখাটি পড়ে চিরকুটটি ছিঁড়ে ফেলে দিল। আমার প্রতি ওর রাগ ঘৃণায় পরিণত হলো। চোখ বন্ধ করে কান্না করতে করতে মনে মনে বলে, আমি আপনাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আমি আপনাকে ঘৃণা করি। এভাবে সময় যেতে লাগলো। আরও 10-12 দিন লেগে গেল ফাতেমা সুস্থ হতে। যতদিন ফাতেমা সুস্থ হয়নি ততদিন আমি এই বাসায় ছিলাম। প্রথম 2-4 দিন ওকে দেখার জন্য রুমে গিয়েছিলাম, কিন্তু ফাতেমা আমাকে দেখার সাথে সাথে মুখ ঘুরিয়ে নিত। আমি কিছু জিজ্ঞেস করলে তার কোনো উত্তর দিত না। মোট কথা আমার সাথে কোনো কথাই বলতো না। তাই আমি আড়ালে থেকে ওকে দেখতাম। আজ ফাতেমা পরিপূর্ণ সুস্থ, তবে শরীরের দাগগুলো মুছে যায়নি। সেগুলো স্পষ্টভাবে এখনো জ্বলজ্বল করছে। গায়ের রং ফর্সা হওয়ার কারণে সেগুলো আরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে শরীর এখনো দুর্বল। ডাক্তার আঙ্কেল বলেছে আরো রেস্টে থাকতে হবে। যেহেতু সে এখন মোটামুটি সুস্থ, তাই ওকে এখন বাসায় নিয়ে যাওয়া যাবে। আর মেয়েটির জন্য কিছু কাপড় চোপড়ও প্রয়োজন। এই ভেবে আমি মার্কেটে গিয়ে স্মল সাইজের প্রায় 10-12টা 3 পিস ওর জন্য নিয়ে আসি। রাতে যখন 3 পিসগুলো নিয়ে ওর রুমে গেলাম
তখন দেখি ও হেলান দিয়ে শুয়ে আছে। আমি নার্সকে ইশারা করলাম বেরিয়ে যেতে, তাই সে আমার কথা মতো বেরিয়ে গেল। আমি শপিং ব্যাগগুলো নিয়ে ধীরে ধীরে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ফাতেমা চোখ বন্ধ করে থাকার কারণে বুঝতে পারেনি। আমি ব্যাগগুলো ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, এগুলো তোমার জন্য, দেখো তো পছন্দ হয় কি না, না হলে বলো, আমি চেঞ্জ করে নিয়ে আসবো। আমার কথা শুনে হঠাৎ চমকে উঠে আমার দিকে তাকায় ফাতেমা। তারপর ব্যাগগুলোর দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। আমি বললাম, কি হলো, এগুলো নাও। ফাতেমা কোনো কথা না বলে মুখ ঘুরে বসে আছে। আজ কয়দিন ধরে এমন করছে আমার সাথে। জানি আমি ওর সাথে অন্যায় করেছি, তাই বলে এভাবে চুপ করে থাকবে, আমার সাথে কথা বলবে না? আমি বললাম, কি ব্যাপার, অমন করে অন্যদিকে ফিরে আছো কেন? থ্রি পিসগুলো দেখো তোমার পছন্দ হয় কিনা। এবারও ফাতেমা কোনো কথা বলছে না। সত্যি বলতে এবার আর নিজের রাগ কন্ট্রোল করে রাখতে পারলাম না। ব্যাগগুলো বিছানার উপর ফেলে ফাতেমার ঘাড় ধরে আমার দিকে ফিরিয়ে বললাম, এত দেমাক কিসের? তোমার এই দেমাক অন্য কোথাও দেখিও, আমাকে নয়। এদিকে ফাতেমা পুরো শরীর শক্ত করে চোখ মুখ বন্ধ করে আছে। আমি বললাম, এই একদম চোখ মুখ বন্ধ করে রাখবে না, তাকাও আমার দিকে, তাকাও বলছি। কিন্তু না, ফাতেমা আমার কোনো কথা শুনছে না। এবার মেজাজ আরো খারাপ হয়ে গেল। আমি দাঁতে দাঁত চেপে রাগে গজগজ করতে করতে বললাম, তবে রে, চোখ বন্ধ করে থাকা দেখাচ্ছি আমি। জানি না আমার কি হলো, রাগে জ্ঞান শূন্য হয়ে পড়েছি আমি। হঠাৎ আমি ফাতেমাকে ছেড়ে দিয়ে ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দেই। আমার ধাক্কা খেয়ে ফাতেমা চিত হয়ে শুয়ে পড়ল। আমিও দেরি না করে তৎক্ষণাৎ ফাতেমার উপর ঝাঁপিয়ে পড়লাম। আচমকা আমার এমন আক্রমণে ফাতেমা ভয়ে কুঁকড়ে যায়। সত্যি বলতে আমার তখন কোনো হুঁশ ছিল না, মাথার উপর যেন শয়তান ভর করেছে। এদিকে আমি ঝাঁপিয়ে পড়ে ফাতেমার দুই হাত আমার এক হাত দিয়ে শক্ত করে ধরে অন্য হাত দিয়ে গলা টিপে ধরে বললাম, এই মেয়ে, তোমার এত সাহস আসে কোত্থেকে? এত কিছুর পরেও কি তোমার ভয় করে না আমাকে? কি ভেবেছো তুমি? তোমার এমন হাল দেখে আমি মোমের মতো গলে যাব? না, আমি ওই ধরনের ছেলেই না। আমার কাছ থেকে সহানুভূতি আশা করা মানে মূর্খতা। এতদিন ধরে ভালো ব্যবহার করে ভুলটা সংশোধন করতে চেয়েছি, কিন্তু তুমি তোমার ইগো নিয়ে পড়ে আছো। আরে মানুষ মাত্রই তো ভুল হয়, তাই আমিও ভুল করে বসেছি, তার জন্য তো ক্ষমা চেয়েছি নাকি? কিন্তু তুমি বারবার আমার রাগ উঠিয়ে দাও। তুমি এমন কেন? এদিকে ফাতেমার চোখ মুখ নীল বর্ণ ধারণ করেছে, চোখ যেন ঠিকরিয়ে বেরিয়ে আসতে চাইছে, গলায় ফাঁস পড়া মানুষের মতো ছটফট করছে। সেদিকে আমার কোনো খেয়ালই ছিল না। আমি রাগের চোটে পুরো অন্ধ হয়ে গেছি। খেয়াল ছিল না যে আমি ওর গলা শক্ত করে চেপে ধরে আছি, আর আমার পুরো শরীরের ভার ওর উপর দিয়ে আছি। অনেক কষ্টে ট্রাই করে ফাতেমা বলে, ছাড়ুন আমাকে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওর কথা শুনে আমি তৎক্ষণাৎ ওর গলা ছেড়ে দিলাম। তাড়াতাড়ি ওর উপর থেকে উঠে বসলাম। এদিকে আমার হাত থেকে ছাড়া পেয়ে ফাতেমা দুই হাতে গলা চেপে ধরে কাশতে শুরু করলো। কাশের সাথে সাথে ওর মুখ থেকে দলা দলা গেজলা বেরোতে শুরু করেছে। ফাতেমার আবার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, পুরো বিছানায় গড়াগড়ি খাচ্ছে আর ছটপট করছে। ওর এমন অবস্থা দেখে আমি মনে মনে বললাম, এটা আমি আবার কি করলাম? কি করব এখন আমি? আবার রাগের মাথায় মেয়েটিকে আঘাত করে বসলাম। এভাবে ছটপট করলে তো ওর আরো সমস্যা হবে, ওকে যেভাবেই হোক শান্ত করতে হবে। এই ভেবে আমি দেরি না করে হঠাৎ ওকে টেনে উঠিয়ে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। বুকের সাথে আলতো করে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে বললাম, সরি বেবি, আই এম রিয়েলি সরি। রাগের মাথায় করে ফেলেছি, তুমি একটু শান্ত হও প্লিজ। আমি বুঝতে পারিনি, সত্যি বলছি। ফাতেমা আমার বুকে মুখ গুজে কাশতে থাকে। আমি এক হাতে ওকে জড়িয়ে রেখে অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বারবার যে কেন আমার এমন হয় আমি নিজেও জানি না। না চাইতেও আমি মেয়েটিকে বারবার আঘাত করছি, কিন্তু আজ আমি তো লিমিট ক্রস করে ফেলেছি। মেয়েটি তো আরেকটু হলেই মরে যেত। প্রায় বেশ কিছুক্ষণ কাশতে কাশতে ফাতেমা নেতিয়ে পড়ে, শরীরের সমস্ত ভার আমার উপর ছেড়ে দেয়। বুঝতে পারলাম কাশতে কাশতে ক্লান্ত হয়ে পড়েছে, তাই এই অবস্থায় ওকে ছেড়ে যেতে মন চাইল না। আমি ওকে বুকে নিয়ে বালিশে হেলান দিয়ে শুয়ে পড়লাম। ফাতেমার আর সেই শক্তি নেই যে আমার থেকে নিজেকে ছাড়াবে, তাই সে চুপ করে রইল। আমি ওকে বুকে নিয়ে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। ওর মাথায় আলতো করে একটা চুম্বন করে বললাম, সরি বেবি। এই বলে ওর থুতনি ধরে মুখ উঁচু করে ওর কপালে একটা চুমো দিলাম। দুই চোখের পাতায় আলতো করে চুমো খেয়ে ওর পাতলা ঠোঁটের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলতো করে একটা চুমো দিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। এক হাতে ওর পুরো পিঠ বিচরণ করতে লাগলাম। অন্যরকম একটা অনুভূতি যা আমাকে বারবার ওর কাছে টেনে নিয়ে আসে। আমি ওর ঠোঁট ছেড়ে দিয়ে ওর কপালে আলতো করে একটা চুমো খেয়ে বললাম, কেন আমার সাথে রাগ করে কথা বলছো না? আর কেনই বা তুমি আমার কথা শুনছো না? তুমি জানো না আমার রাগ উঠে গেলে আমি নিজেও জানি না আমি কি করি। কেন তুমি আমাকে বোঝো না? এবার ফাতেমা চোখ খুলে আমাকে বলে,
না আমি আপনাকে বুঝতে চাই, না আমি আপনাকে জানতে চাই। আমি শুধু আপনার কাছ থেকে মুক্তি চাই। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে একটু আমার মতো করে বাঁচতে দিন। আমি আমার ভুলের জন্য আপনার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইব। প্লিজ এভাবে মরে মরে বাঁচতে চাই না আমি। হয়তো একেবারে মেরে ফেলুন, নয়তোবা আমাকে আমার মতো করে বাঁচতে দিন। আমার শরীর যে আর নিতে পারছে না আপনার অত্যাচার। মানুষ এত নির্দয় কিভাবে হয় আমি জানতাম না, তবে আপনাকে দেখে সেটাও জেনে গেলাম ও দেখেও নিলাম। আমিও তো একটা মানুষ, আমারও কষ্ট হয়, যন্ত্রণা হয় আপনার প্রতিটা আঘাতে। হয় না আমার। আজ পর্যন্ত আমার এই শরীরে কেউ কোনোদিন একটা টোকাও দেয়নি, আমার মা বাবা পর্যন্ত না। আর সেই জায়গায় আপনি আমাকে আর বলতে পারলো না। চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আজ ফাতেমা আমার চোখে চোখ রেখে কথাগুলো বলেছে, তাও আবার আমার বুকে থেকে। এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়েছিলাম। গলায় 5 আঙ্গুলের দাগ বসে আছে, দেখলেই বোঝা যাচ্ছে কেউ গলা টিপে ধরেছে। 2 হাতে আঙ্গুলের দাগ বসে লাল হয়ে গেছে। এসব দেখে কিছু বলার ভাষা নেই আমার। তাই ওকে ছেড়ে দিয়ে উঠে পড়লাম। ব্যাগগুলো হাতে নিয়ে বেরিয়ে এলাম। সোফায় হেলান দিয়ে বসে এতক্ষণ ধরে যা হলো তা নিয়ে ভাবতে লাগলাম। যতই ভাবি ওকে কিছু করব না, ততই বারবার কিছু না কিছু একটা হয়ে যাচ্ছে। কেন জানি না বারবার ওকে আঘাত করে আবার ওর মায়ায় পড়ে যাই। কেমন যেন একটা টান অনুভব করি ওর প্রতি। ভাবনার জাল থেকে বেরিয়ে রাতের খাওয়া দাওয়া করে সোফায় শুয়ে পড়ি। এদিকে সকাল সকাল স্বপন চলে এলো এই বাসায়, কারণ আজ ফাতেমাকে নিয়ে বাসায় যাওয়ার কথা। ফাতেমা যেহেতু আমার সাথে কথা বলতে চাইছে না, তাই স্বপনকে ডাকতে বাধ্য হলাম। তবে ফাতেমা জানে না ওকে নিয়ে আমার বাসায় যাব। ফাতেমা জানে ফাতেমাকে ওর বাসায় দিয়ে আসবো। সকাল সকাল এসে স্বপন বলে, কি রে কি করছিস? ইকরা রেডি হয়েছে? আসলে ফাতেমার ডাকনাম ইকরা। আমি বললাম, কোত্থেকে রেডি হবে? কাল এতগুলো 3 পিস আনলাম ওর জন্য, কিন্তু ম্যাডাম 3 পিসগুলো নিল না। উল্টো আরো ঝামেলা হলো। জাস্ট ভাবতে পারছিস, আমার জিনিসগুলো না নেওয়া মানে আমাকে অপমান করা। স্বপন বলে, আরে এতে এত রাগ করার কি আছে, আমি দেখছি। তুই বস এখানে, 3 পিসগুলো নিয়ে আমি যাচ্ছি। এই বলে সোফার উপর পড়ে থাকা শপিং ব্যাগগুলো উঠিয়ে স্বপন গেল ইকরার কাছে। স্বপন গিয়ে বুঝিয়ে সুজিয়ে 3 পিসগুলো দিয়ে আসে। আমি বললাম, কিরে নিয়েছে? স্বপন বলে, অনেক কষ্টে বুঝিয়ে দিয়ে এসেছি, এই তো কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বের হবে। আমি আর স্বপন বসে গল্প করছি। এরই মধ্যে ফাতেমা রেডি হয়ে বের হলো। কালো রঙের একটা 3 পিস পরেছে সে। ওকে দেখতে এত দারুণ লাগছে যে আমি চোখ সরাতে পারছি না। কোনো সাজগোজ ছাড়াই এত সুন্দর লাগছে। যদি সাজগোজ করতো তাহলে না জানি কি হতো। স্বপন বলে, ইকরা তুমি রেডি তো? ফাতেমা বলে, জি আমি রেডি। ওদের কথায় আমার ধ্যানভঙ্গ হলো। তারপর আমরা একসাথে 3 জন গাড়িতে বসলাম। গাড়ি ড্রাইভ করবে স্বপন। আমি স্বপনের পাশের সিটে বসেছি আর ফাতেমা পেছনে বসেছে। ফাতেমা চুপচাপ বসে আছে। স্বপন গাড়ি চালাতে চালাতে আমার সাথে কথা বলছে। এক সময় আমাদের বাড়ির গেটের কাছে এসে গাড়ি থামলো। দারোয়ান এসে গেট খুলে দিতেই গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করলো। এতক্ষণ ফাতেমা চোখ বন্ধ করে শুয়েছিল। গাড়ি থামতেই ফাতেমা চোখ খুলে চারিদিকে দেখে বুঝতে পারলো এটা ওদের গ্রামের বাড়ি না। ফাতেমা বলে, এটা তো আমার গ্রামের বাড়ি না, আপনারা আমাকে কোথায় নিয়ে এসেছেন? স্বপন বলে, এটা ওর বাড়ি। স্বপন আমাকে দেখিয়ে বলে। এটা শুনে ফাতেমা ঘামতে শুরু করে। ওড়না দিয়ে ঘাম মুছে বলে, আমি আমার বাড়িতে যাব, আমাকে আমার বাড়িতে দিয়ে আসুন। আপনারা না বলেছেন আমাকে বাড়িতে দিয়ে আসবেন, তাহলে এখানে কেন নিয়ে এসেছেন? স্বপন বলে, আরে ভয় পাওয়ার কিছু নেই, ও তোমাকে কিছু করবে না, তুমি নির্ভয়ে নেমে আসো। ফাতেমা বলে, না আমি নামবো না, আমি বাড়ি যাব, আমাকে যেতে দিন। আমি বললাম, তোমার বাড়ি তুমি পরে যেও, আমি তোমাকে দিয়ে আসবো, এখন আপাতত আমার সাথে চলো। ফাতেমা তো গোঁ ধরে বসে আছে, সে যাবে না। এবার আমি ধমক দিয়ে বললাম, এই মেয়ে ভালো ভালো বলছি, চুপচাপ আমার সাথে চলো, নয়তো কিন্তু কাঁধে তুলে নিয়ে যাব। আমার কথা শুনে ফাতেমা আর কিছু বলল না। সে জানে আমি যা বলি তাই করি, তাই সে চুপচাপ নেমে এলো গাড়ি থেকে। আমি, ফাতেমা, স্বপন বাড়ির মেন দরজার কাছে এসে দাঁড়ালাম। তবে সত্যি বলতে আমার বুকের ভেতরটা দুরু দুরু করছে কাকার ভয়ে। একে তো এতদিন বাড়িতে আসেনি, তার উপর আমার নামে একটা মিথ্যে গুজব রটেছে। আবার যে মেয়ের সাথে এগুলো হয়েছে তাকে সাথে করে নিয়ে বাড়ি ফিরেছি। আর মাঝখান দিয়ে তো এতগুলো ঘটনা ঘটে গেল, তাও যদি জানতে পারে তখন কি কি হবে আমার সাথে, সেটা ভেবেই ঘাবড়াট হচ্ছে আমার। আমাকে চুপচাপ দাঁড়িয়ে ভাবতে দেখে স্বপন বলে, কিরে চুপ করে দাঁড়িয়ে কি এত ভাবছিস বলতো? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভেবে কলিং বেল প্রেস করতো। আমি বললাম, আরে আমাকে বলছিস কেন, তুই প্রেস কর না। স্বপনের হাবভাব দেখে বোঝাই যাচ্ছে সে ভয় পেয়ে আছে।
আগেই বলেছি আমার কাকা একজন বদরাগী মানুষ। শুধু আমি কেন, অফিসের সবাই কাকাকে আতঙ্কের মতো ভয় পায়। কখন কার ওপর টুট পড়বে সেটা কেউ বুঝতে পারে না। এখন যেহেতু আমি অফিসে যাই তাই আমার সাথে সবার বন্ধুসুলভ ভাব, কিন্তু মাঝে মাঝে কাকা অফিসে পা রাখলে তখন সবাই শান্ত শিষ্ট অবুঝ বালক বালিকা হয়ে যায়। পুরো অফিস এমন শান্ত হয়ে যায়, মোট কথা একটা পিন পড়ার শব্দও হয় না। তখন মনে হয় সবাই নিঃশ্বাসটাও হিসাব করে নেয়। এতটা ভয় পায় আমার কাকাকে সবাই। আমার থেকে স্বপন তো আরো বেশি ভয় পায়। যাই হোক, আমার কথা শুনে স্বপন বলে, আরে তুই 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 প্রেস কর না, এটা তো তোর বাড়ি নাকি? আমি শুকনো একটা ঢোক গিলে বললাম, প্রেস করব। স্বপন বলে, আরে ভাই বিসমিল্লাহ বলে প্রেস কর না, কপালে যা আছে দেখা যাবে। আমি বললাম, তোর কি, যা হবার তো আমার হবে। এই বলে বিসমিল্লাহ পরে প্রেস করে দিলাম কলিং বেল। এদিকে ফাতেমা আমাদের কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ফাতেমা এটা বুঝতে পারছে না আমরা কাকে এত ভয় পাচ্ছি। তবে আমাদের কাণ্ড দেখে ফাতেমা না হেসে পারল না। ফাতেমা মুখ টিপে টিপে হাসছে। কলিং বেল প্রেস করার কিছুক্ষণ পর ঘরের ভেতরে থেকে হাকিম কাকা এসে দরজা খুলে দিল। হাকিম কাকা হলো কাকার খুবই বিশ্বস্ত এবং কাছের একজন মানুষ, যে কিনা ছায়ার মতো কাকার সাথে সাথে থাকে। যাই হোক, হাকিম কাকা দরজা খুলে আমাকে দেখে অবাক হয়ে বলে, তুমি এসেছো বাবা? এতদিন কোথায় ছিলে? একটা ফোন করে তো অন্তত বলতে পারতে। আর ফোন দিলে তুমি ফোনও রিসিভ করছিলে না। তুমি জানো এদিকে তোমার কাকা তোমার জন্য চিন্তা করতে করতে পেরেশান হয়ে যাচ্ছে। মোট কথা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে তোমার চিন্তায় চিন্তায়। হাকিম কাকার কথা শুনে আমি বেশ অবাক হলাম, কেননা আমি তো স্বপনকে বলেছি যে প্রতিদিন কাকাকে এসে দেখে যায়। তাহলে কাকা এমন কথা কেন বলছে? আমি বললাম, কেন কাকা, আমি কোথায় আছি কাকার তো জানার কথা। কারণ আমি স্বপনকে বলেছি যে প্রতিদিন অন্তত একবার এসে কাকার সাথে দেখা করে যেতে, আর আমার কথা জিজ্ঞেস করলে বলবি চিন্তা না করতে। হাকিম কাকা বলে, তোমার ওই গুণধর বন্ধুকে জিজ্ঞাসা করো তো সে এসেছে কিনা। যেদিন থেকে তোমাকে নিয়ে ওই ব্যাড নিউজটা বেরিয়েছিল সেদিন থেকেই তো তোমরা দুজন উধাও, তোমাদের কোনো পাত্তাই নেই। শুধু তাই নয়, সেদিন রাত থেকে ওই মেয়েটিও তো নিখোঁজ, যে মেয়েটি তোমার নামে মিডিয়ার সামনে মুখ খুলেছে। হাকিম কাকার কথা শুনে আমি রাগান্বিত দৃষ্টি নিয়ে স্বপনের দিকে তাকিয়ে বললাম, কিরে, তুই আমাকে প্রতিদিন মিথ্যে বলে এসেছিস কেন? তুই তো বলেছিলি প্রতিদিন এসে কাকাকে দেখে যেতি, তাহলে এখন কি শুনছি? স্বপন আমতা আমতা করে বলে, ইয়ে মানে মানে হয়েছে কি, রাগ করিস না দোস্ত, তোকে তোকে আমি পরে বুঝিয়ে বলছি। আমি বললাম, তোকে তো আমি পরে দেখে নিচ্ছি, দাঁড়া। এটা বলে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। এতক্ষণ ফাতেমা আমার পিছনে দাঁড়িয়েছিল, তাই হাকিম কাকা ওকে দেখতে পায়নি। আমি আর স্বপন একটু আগে পিছে করে দাঁড়িয়েছি, যার কারণে ফাতেমাকে দেখা সম্ভব ছিল না। বাড়ির ভেতর প্রবেশ করার সময়ও হাকিম কাকা আগে আগে ছিল, তাই তখনও ফাতেমাকে দেখতে পাইনি। এদিকে আমরা বাড়ির ভেতর প্রবেশ করে ড্রয়িং রুমে এসেই থমকে দাঁড়িয়ে গেলাম। আসলে ড্রয়িং রুমের